আমি দাবি করে বলতে পারি তোর মনের মধ্যে তুই এখন বিক্রিয়াটা তৈরি করে নিয়েছিস এবং এতগুলো বিক্রিয়া লেখার পর ফাইনালি তুই বিক্রিয়া লিখতে শিখে গেছিস। আমি এত বছর ধরে মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পড়াচ্ছি, প্রচুর ছেলেমেয়েদেরকে পড়িয়েছি এবং তাদের বেশিরভাগ জনের মধ্যেই একটা কমন সমস্যা দেখতে পেয়েছি। তারা রাসায়নিক গণনা চ্যাপ্টারটার অঙ্ক করার প্রসেস তো শিখে ফেলে, কিন্তু প্রশ্নটা পড়ে বিক্রিয়া লিখতে পারে না। হয়তো দেখা যাবে তাকে যদি আমি বিক্রিয়াটা লিখে দিই সে পুরো অঙ্কটা করে দেবে, কিন্তু ওই স্টেপটা না জানার জন্য, বিক্রিয়াটা না লিখতে পারার জন্য হয়তো পরীক্ষায় সে প্রশ্নটা ধরতেই ভয় পায় এবং 3 নাম্বার তার হাত থেকে চলেই যায়। এই সমস্যাটা সমাধানের জন্য আজকের এই ভিডিওর মধ্যে আমি তোকে রাসায়নিক গণনা চ্যাপ্টারের সমস্ত ধরনের বিক্রিয়ার লেখা শেখাবো। তুই মুখস্থ করবি না, নিজে লিখতে পারবি, এইটুকু চ্যালেঞ্জ করলাম। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। যারা অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাকে ব্লাইন্ডলি ফলো করছে, আমি দাবি করে বলতে পারি, লিখে দিতে পারি, ভৌত বিজ্ঞানের ভয় তাদের কেটে গেছে। তারা এখন শুধু এই টার্গেটটা নিচ্ছে কি করে মাধ্যমিক ভৌত বিজ্ঞানে 100 পাওয়া যায়, এবং আমি তোকে কথা দিচ্ছি আমি পাওয়াবো। যেটা করাবো সেটা ছাড়বি না, তার বাইরে কিছু পড়বি না, তোকে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। চ জাস্ট পরপর প্রত্যেকটা প্রশ্ন দেখাবো এবং কিভাবে প্রত্যেকটা বিক্রিয়া লিখতে হয় সেটা শেখাবো। আজকের এই ভিডিওটার মধ্যে আমি তোকে অঙ্কটা পুরো সলভ করে দেখাবো না, কারণ আমরা অঙ্কের প্রচুর ভিডিও আগে দিয়ে দিয়েছি এবং কিছুদিনের মধ্যেই বিগ ব্যাং 10 দেবো রাসায়নিক গণনার। কিন্তু তার আগে বিক্রিয়াটা লেখা একটু শিখে নে। দেখ, বলে দিয়েছে খোলা বায়ুতে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করা হলে কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে। প্রথমেই বলি, এই যে CaCO3 আছে, এই যে আমি কথাটা বললাম না ক্যালসিয়াম কার্বনেট, কেন বললাম? কারণ এটাকে ভাঙলে তোরা প্রত্যেকে জানিস ক্যালসিয়ামের যোজ্যতা 2 হয়, তাহলে সেখান থেকে পাওয়া যাবে ক্যালসিয়াম 2+। আর তোরা জানিস এইটা হচ্ছে CO3 2-। এই CO3 2- হচ্ছে কার্বনেট, যেহেতু ক্যালসিয়ামের সঙ্গে রয়েছে সেই জন্য বলা হলো ক্যালসিয়াম কার্বনেট। এবার দাদা, যখন ক্যালসিয়াম কার্বনেটটাকে উত্তপ্ত করা হবে, মানে CaCO3 কে উত্তপ্ত করা হবে, সেই বিক্রিয়াটা আমি লিখবো কি করে? আমি বলছি দেখ, একটা কমন বিষয় মনে রাখ, যে কোনো কার্বনেট জাতীয় যৌগ যখন দেখবি, মনে রাখবি ওকে উত্তপ্ত করলে সেটা বিয়োজিত হয়, একটু ভেঙে যায়। ভেঙে কি কি তৈরি করে দাদা? কার্বন ডাই অক্সাইড আর একটা অক্সিজেন। এইটুকু কি মনে রাখতে পারবি? একদম পারবো। দেখ, এই যে ক্যালসিয়াম আছে আর এই যে অক্সিজেন আছে, তুই চিন্তা করে দেখ, আজকে ক্যালসিয়ামের যোজ্যতাও 2 হয়, অক্সিজেনের যোজ্যতাও 2 হয়। তাই যখন এরা পরস্পরের সঙ্গে যুক্ত হবে, আমি কিন্তু কোনো দিকেই কোনো সংখ্যা বসাবো না, মানে লিখবো ক্যালসিয়াম অক্সাইড। আর তার সাথে কি উৎপন্ন হবে দাদা? না, এই যে গ্যাসটা তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইড, সেটা চুপচাপ বসিয়ে দেবো এখানটা, না বিক্রিয়া হয়ে গেল। এবার যে তোকে প্রশ্ন দিয়েছে কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে, কি করে বার করতে হয়? আরে এই যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়েছে, এই যে গ্যাসটা তৈরি হয়েছে, এটা তো বেরিয়ে যাবে, আর বেরিয়ে গেলেই তো ওজনের হ্রাসটা ঘটবে। তার মানে এই প্রশ্নটা যদি তুই একবার বিক্রিয়ার মাধ্যমে লিখে দিতে পারিস, তুই কিন্তু অঙ্কটা করতে পারবি। এবং যারা ব্যাচের মধ্যে আছিস, যারা ইউটিউবের মধ্যে ওয়ান শটটাও দেখেছিস, তারা কিন্তু শিখে ফেলেছিস যে কি করে এই বিক্রিয়াগুলো করতে হয়, শিখতে হয়। চ এবার একটুখানি নেক্সট বিক্রিয়ার দিকে যাওয়া যাক। 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণরূপে পুড়িয়ে দিতে হবে, তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? দেখবি বেশিরভাগ প্রশ্নের মধ্যে তো বিক্রিয়া দেওয়াই থাকে, যে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড তোকে তো বলেই দিয়েছে, এবার শুধু তোকে লিখতে হবে বিষয়টা। ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম লিখলাম। অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়াতে হবে, তাহলে দাদা অক্সিজেন লিখতে হবে। অক্সিজেনকে দাদা কি লিখবো? ও লিখবো না O2 লিখবো? এটাও কিন্তু বেশিরভাগ জনের সমস্যা। দেখ, যখন তুই কোনো গ্যাস লিখছিস, গ্যাস সব সময় অণু হয় ভাই, তুই গ্যাসকে কোনোদিন পরমাণু আকারে লিখতে পারবি না। আমি যদি শুধু ও লিখি, এটা তো পরমাণু হয়ে গেল। আমি তো লিখছি অক্সিজেন গ্যাসের মধ্যে পোড়াতে হচ্ছে, তাহলে আমি লিখবো কি? O2 লিখবো। একদম পরিষ্কার। এবার যখনই এরা দুজনে পরস্পরের সঙ্গে যুক্ত হবে, বল তুই পর্যায় সারণী চ্যাপ্টারের মধ্যে পড়েছিস, তুই যোজ্যতা বার করতে জানিস, তুই অন্তত এইটুকু জানিস যে ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 হয়, অক্সিজেনের যোজ্যতা 2 হয়, কারণ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 12। তো এটা 12 তো, তাহলে 2 8 2 হয়। শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন, মানে যোজ্যতা 2। আরে অক্সিজেনেরটা কত হয় বল? অক্সিজেন 8 তো, তার মানে 2,6 হয়। এবার শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, যোজ্যতা বার করার নিয়ম কি? 8 থেকে বিয়োগ করে দে, হয়ে গেল কত? 2। শেষ কক্ষপথে 4 পর্যন্ত থাকলে ওটাই যোজ্যতা, 1 2 3 4 থাকলো, তাহলে যোজ্যতা 1 2 3 4। যখনই 5 থেকে 8 পর্যন্ত থাকবে, 8 থেকে বিয়োগ করে দে,
সেটাই হয়ে গেল যোজ্যতা। ব্যাস। এইবার দাদা তার মানে অক্সিজেনের যোজ্যতাও 2 হয়ে যাচ্ছে, ম্যাগনেসিয়ামের যোজ্যতাও 2 হয়ে যাচ্ছে। যখনই আমরা ক্রস করব সঙ্গে সঙ্গে আমি দেখতে পাবো এখান থেকেও তৈরি হয়ে যাবে MgO। কোনো সংখ্যা বসাতে হবে না, কারণ দুজনেরই যোজ্যতা 2 রয়েছে, একদম পরিষ্কার। যারা যোজ্যতা বার করতে জানে না, আমাদের চ্যানেলের মধ্যে পর্যায় সারণীর আমার ব্যাচের ভিডিওটা আমি দিয়ে দিয়েছিলাম, ব্যাচের একটা ক্লাস আমি দিয়েছিলাম, ওইটাকে দেখে নিবি, তুই যোজ্যতা বার করতে শিখে যাবি। আর কিছুদিনের মধ্যে আমি পর্যায় সারণীর বিগ ব্যাং 10 দেবো, সেটা তুই করলে ওখান থেকেও তুই প্র্যাকটিস করে শিখতে পারবি। আর যারা ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হয়েছিস, শুধু যা করাচ্ছি করতে থাক, বাকিটা আমার দায়িত্ব, আমি সব করিয়ে দিচ্ছি। ওখানে একটা চ্যাপ্টার প্রথমে পড়াচ্ছি, তারপরে সেই চ্যাপ্টার থেকে বিগত বছরের টেস্ট পেপারে PYQ তে যা যা প্রশ্ন এসেছে সব প্র্যাকটিস করাচ্ছি, শুধু নিশ্চিন্তে পড়তে থাক। সব রকমের উপায় বলে দিলাম, এবার যার পড়ার ইচ্ছা হবে সে সব জায়গা থেকে পড়তে পারবে, একদম গ্যারেন্টি। চল এবার আমি শুধু এইটুকু তোকে বলবো, দেখ আমি তো তোদেরকে ব্যালেন্স করা শিখিয়েছি, ব্যালেন্সের ভিডিওটা তো দিয়েছি, তোরা একটু ব্যালেন্সের ভিডিওটা দেখে ব্যালেন্স গুলোকে করে আমাকে নিচে কমেন্ট করবি যে দাদা এই বিক্রিয়াটা ব্যালেন্স করলে এমনি হবে, ঠিক আছে? যেমন এখানটা 2 রয়েছে, তাহলে সামনে একটা 2 বসাতে হবে, এখানটা 2টো ম্যাগনেসিয়াম হয়ে গেল, তাহলে এখানটা একটা 2 বসাতে হবে। এরকম ব্যালেন্স করে করে তুই আমাকে নিচে কমেন্ট কর। নেক্সট, হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনে জল এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। দেখ তোকে বলেই দিয়েছে, তোকে প্রশ্নটাতে ইন্ডিকেশন দিয়েই দিয়েছে যে আমাকে হাইড্রোজেন পারঅক্সাইড নিতে হবে। এবার আমি যদি সংকেতটা না জানি তখন সমস্যা। হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে H2O2, একে প্রথমে আমাকে বলেছে বিয়োজিত করতে হবে, আর বিয়োজিত করলে কি তৈরি হয় আমাকে বলেই দিয়েছে, জল তৈরি হয় এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়। এখানেই কিন্তু সমস্যা ছিল, মিটে গেছে, যে গ্যাস মানেই O2, একদম পরিষ্কার। এই বিক্রিয়া এবং এখান থেকেই তোমাকে পুরো অঙ্কটা করতে হবে, এইটুকু গল্প ভাই। ব্যালেন্স হলে ব্যালেন্স করে নিচে বল। যে কোনো প্রশ্ন লেখার পরে, বিক্রিয়া লেখার পরে প্রথমে একটু ব্যালেন্স করে নিবি, ব্যালেন্স না করে কিন্তু অঙ্ক শুরু করবি না। নেক্সট, 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? মাধ্যমিক 2022-এর প্রশ্ন। অনেক প্রশ্নই মাধ্যমিকের হাতে সবকিছুতে লেখা হয়নি এমনি যে মাধ্যমিক কত সালে এসেছে। দেখ ভাই, প্রথমেই তোকে বলে দিয়েছে সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিডটা প্রথমেই লিখে ফেললাম। আর তার সাথে তোকে বলে দিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা দাদা, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH? আমি বললাম একদম। কেন কেন? কারণ এইটাকে যদি তুই বিয়োজিত করিস তাহলে Na+ পাওয়া যায় আর OH- পাওয়া যায়, এইটারই তো হাইড্রোক্সাইড নাম, তাহলে এই হয়ে গেল সোডিয়াম হাইড্রোক্সাইড। বল কোনো সমস্যা? একদম নয়। এইবার বিষয়টা হচ্ছে দাদা, এটা তো একটা অ্যাসিড। বললাম হ্যাঁ। এটা তো একটা ক্ষার। হ্যাঁ। তাহলে অ্যাসিড আর ক্ষারের মধ্যে বিক্রিয়া হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে লবণ আর জল তৈরি হবে। বললাম একদম। আর লবণ আর জল তৈরি কি করে হয় আমি বলছি, একটু মন দিয়ে শোন। এইটাকে যদি আমি ব্রেক করি তাহলে সেখান থেকে Na+ আর OH- পাওয়া যায়। তুই বল হ্যাঁ। এর পজিটিভ পার্ট এর নেগেটিভ পার্টের সঙ্গে গিয়ে যুক্ত হবে, কারণ এখান থেকে তো তুই জানিস এটা তো SO4 2-, এটা তো সালফেট। তাহলে সোডিয়াম পার্টটা গিয়ে সালফেট পার্টের সঙ্গে যুক্ত হবে, এর পজিটিভ পার্টটা গিয়ে এর নেগেটিভ পার্টের সঙ্গে যুক্ত হবে, একদম পরিষ্কার। এবার দাদা, সোডিয়াম 2, 8, 1, তাই তো? বললো হ্যাঁ। শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটা আছে। তুমি একটু আগে বললে 1, 2, 3, 4 থাকলে 1, 2, 3, 4ই যোজ্যতা হবে। আমি বললাম হ্যাঁ, কিন্তু হিলিয়ামটা একটু দেখি, সেটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, ওর যোজ্যতা কত হয় নিচে কমেন্ট কর। এই যে দাদা, তাহলে লাস্ট কক্ষপথে 1 আছে? বললো হ্যাঁ 1 আছে। তাহলে যদি 1 থাকে তাহলে এর যোজ্যতা 1। বললাম হ্যাঁ 1, একদম 1। আর এমনি মাথার উপরে একটা প্লাস আছে, দেখেও বোঝা যাচ্ছে যে যোজ্যতা 1 হয়। আর দাদা এখানটা মাথার উপরে 2টো মাইনাস আছে, তাহলে যোজ্যতা কত হবে? -2 হবে। বললাম না, যোজ্যতা কোনোদিন ঋণাত্মক হয় না, -2 আছে তো শুধু 2 হবে, একদম পরিষ্কার। তার মানে দাদা এবার সংকেতটা লিখবো কি করে? সোডিয়ামের 1 আর SO4 2- আমি দেখতে পাচ্ছি 2, যখনই ক্রস হবে সোডিয়াম সালফেট তৈরি হবে Na2SO4। বল একদম পরিষ্কার। আর এই যে হাইড্রোজেন আছে আর এই যে ওই যেখানে রয়েছে, বলারও তো দরকার নেই, এটা তো লবণ। লবণের সাথে আর কি হয়? জল হয়। বল এবার তুই কি ব্যালেন্স করে আমাকে নিচে বিক্রিয়াটা লিখে দিতে পারবি না? পারবি তো রে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ জল লবণ করব কি করে? পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট। বল গল্প শেষ, বল গল্প শেষ। লেখ জয় ধামাকা নিচে হয়ে গেছে। চ, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড। দেখবি বেশিরভাগ ক্ষেত্রে এমনিও দিতে পারে যে তুই অজৈব রসায়নে যে বিক্রিয়াগুলো পড়েছিস সেইটা দিয়ে প্রশ্ন দিল। আর অজৈব রসায়নের সমস্ত বিক্রিয়ার একটা ওয়ান শট
আমি তো আমার চ্যানেলে দিয়েই রেখে দিয়েছি, ওখানে তো বিক্রিয়া অলরেডি শেখানোই আছে, তো ওটাকে দেখলেও তুই অর্ধেক বিক্রিয়া পেরেই গেলি ওখান থেকেই প্রশ্ন দিয়ে দিতে পারে এবারে মাধ্যমিকে, হতেও পারে। এই দেখ ফেরাস সালফাইড, তাহলে ফেরাস সালফাইড যখন দাদা তুমি শিখিয়েছো FeS, কারণ এটাকে ভাঙলে Fe2+ পাওয়া যায় এবং তার সাথে H2- পাওয়া যায়। সালফাইড মানে H2-, বললাম ভেরি গুড ভাই। তার সঙ্গে বলেছে লঘু সালফিউরিক অ্যাসিড, তাহলে H2SO4। যখনই বিক্রিয়া হবে দাদা আমি বলবো, বলো। দেখো এখান থেকে এর পজিটিভ পার্ট রয়েছে Fe2+, আর এর নেগেটিভ পার্ট রয়েছে SO4(2-). Fe2+ মানে যোজ্যতা 2, SO4(2-) মানেও যোজ্যতা 2, তার মানে পরপর জাস্ট বসে যাবে FeSO4, বল গল্প শেষ, বল গল্প শেষ। আর এখান থেকে H2 আর S যুক্ত হয়ে H2S হয়ে যাবে। কঠিন একদম নয়। নেক্সট, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা ফেরিক অক্সাইডকে বিজারিত করে। দাদা ফেরিক অক্সাইড কেন? তুমি তো খুব বাজে লোক আছো, হঠাৎ করে আবার কি একটা নতুন টার্ম বললে? বললাম না, নতুন টার্ম কোথায়? Fe2O3 আছে দেখতে পাচ্ছিস তো, তার মানে আয়রনের যোজ্যতা 3 আছে, আর আয়রনের যোজ্যতা যেখানে 3 সেটাকে তো আমরা ফেরিকই বলি। আয়রনের যোজ্যতা যেখানে 2 থাকে সেটাকে আমরা ফেরাস বলি। বল হ্যাঁ, একদম হ্যাঁ। এবার অ্যালুমিনিয়ামের সঙ্গে Fe2O3 বিক্রিয়া করতে হবে। যখনই Fe2O3 বিক্রিয়া করব, সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি এই অ্যালুমিনিয়াম বিং ভেরি উচ্চ ইলেকট্রোপজিটিভ, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অনেকটা উপরে, ইলেকট্রোপজিটিভিটি অনেক বেশি, তাহলে ও চাইবে অক্সিজেনের সাথে বসতে, ইলেকট্রোনেগেটিভের সঙ্গে বসতে। ওর প্রচন্ড হাই ইলেকট্রোপজিটিভিটি, এর প্রচন্ড হাই ইলেকট্রোনেগেটিভিটি, উচ্চ তাপমাত্রায় একসাথে বসবে, তাহলে Al2O3 হবে। দাদা Al2O3 কেন হবে? কারণ অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস কর, 2, 8, 10 আর 3, 13। লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 3টে, তার মানে যোজ্যতা কত? 3। আরে যদি যোজ্যতা 3 হয়, অক্সিজেনের কত? 2, কারণ 2, 6 ছিল, 8 - 6 করলে 2, তাহলে ক্রস কর, Al2O3 হচ্ছে তো, হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। আর আয়রন, আয়রন নদীর ধারে গিয়ে কাঁদবে আবার কি, অক্সিজেনের সাথে ছিল, এবার অ্যালুমিনিয়াম নিয়ে চলে গেল অক্সিজেনকে, তো আয়রন। কোন ব্যাপার ভাই? চ নেক্সট। কি বলে দিয়েছে? বড় প্রশ্ন দেখতে পাচ্ছি, বড় প্রশ্ন মানে প্রচুর কিছু দেওয়া আছে, গ্যারেন্টি দিয়ে বললাম। যা, যদি কখনো দেখিস কোনো প্রশ্ন অনেক বড়, তাহলে মনে রাখবি সেখানে প্রচুর ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, ভয়ঙ্কর হয় ছোট ছোট প্রশ্ন। আমি জাস্ট একবার একটু দেখি, প্রপার রেকর্ডিং হচ্ছে, প্রপার রেকর্ডিং হচ্ছে, বাহ একদম। আচ্ছা প্রশ্নটা কি বলেছে দেখ, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। আচ্ছা অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড লেখে কি করে? NH4Cl দিয়ে। অজৈব রসায়নের বিক্রিয়া সব শিখিয়ে দিয়েছি, যে এটাকে ভাঙলে NH4+ পাওয়া যায় এবং তার সাথে Cl- পাওয়া যায়। অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্লোরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ আছে বলেই ক্লোরাইড, অক্সিজেনের মাথার উপরে নেগেটিভ চার্জ বলে অক্সাইড, ফ্লুরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ বলে ফ্লুরাইড। বল একদম পরিষ্কার। আরে লেখ, তোরা অ্যাডভেঞ্চার একাডেমিতে পড়ছিস ভাই। লোকজন নিচে কমেন্ট করছে আজকাল, মাধ্যমিক ভৌত বিজ্ঞান মানেই অ্যাডভেঞ্চার একাডেমি। এটা আগের বছরের ভৌত বিজ্ঞানের সময় দেখতে পেয়েছিলাম। এগুলো দেখলে একটু শান্তি লাগে, এই যে সারা দিন পরেও এত কিছু করি না, এগুলো দেখে একটু তবু ঠিক আছে, ছেলেমেয়েরা পড়ছে, সুবিধা হচ্ছে তাদের, এটাই অনেক বড় কথা। সেকেন্ড সামেটিভে তোরা যা রেজাল্ট করেছিস না, ও রেজাল্ট মানে পশ্চিমবঙ্গ কেঁপে গেছে। এবারে টেস্টার মাধ্যমিকে হবে, একটার পর একটা খাতা আমার কাছে পাঠাচ্ছে লোকজন, খাতার ছবি তুলে পাঠাচ্ছে 40-এ 40, আমার গ্যালারি ভরে যাচ্ছে। এবার আমি এটাও চাই যে মাধ্যমিকের রেজাল্টটার দিনও ছবি তুলে তুলে লোকে পাঠাক যে 100-100 ভর্তি। আমি আগের বছরে 99, 98, 97 গুনতে পারিনি, 100-100 তবুও গুনছিলাম, 127 পর্যন্ত কি থেমে গেছি। এবারে যেন মানে এত আসে যে আমি চোখে দেখে বুঝতে পারি অন্তত যেন 500 পেরিয়ে গেছে। জাস্ট একটু ভেবে রাখলাম, যদি হয়ে যায় তো খুব ভালো। ঠিক আছে চ, NH4Cl আছে, কার সাথে বিক্রিয়া করাতে বলেছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে দাদা CaOH এর হোল টোয়াইস, হাইড্রোক্সাইড OH- ছিল মানে যোজ্যতা 1 ছিল, ক্যালসিয়ামের তো জানো তুমি 2 হয়, তাহলে ক্রস করলে CaOH এর হোল টোয়াইস হয়। বললাম একদম। এবার দাদা যখনই বিক্রিয়া হয় তুমি আমাদেরকে শিখিয়েছিলে, কি বলেছিলাম না, এর যে নেগেটিভ পার্ট আছে Cl- আর এর যে পজিটিভ পার্ট আছে Ca2+, একত্রে বিক্রিয়া করবে, এর 2 এর 1, তার মানে CaCl2 উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড। দেখো এর 2 এর জন্য এই পাশে 2 চলে গেল, আর এই NH4টা বিয়োজিত হয়ে অ্যামোনিয়া আসবে, এখানটা অ্যামোনিয়া চলে এলো, আর এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে OH আছে, তার মানে জল তৈরি হবে, একদম পরিষ্কার। দেখ তো এর কি হিন্টটা একটু দেওয়া ছিল, উত্তপ্ত করলে অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড আর জল পাওয়া যায়।
বড় প্রশ্ন আছে, তার মানে হিন্টও দিয়ে দিয়েছে। গল্প শেষ, পারবি? কিন্তু তোকে প্রসেসটা শিখিয়ে দিলাম যে ক্যালসিয়াম আছে, ক্লোরিন আছে, পরপর যোজ্যতা বার করলাম, ক্যালসিয়াম ক্লোরাইড বেরিয়ে গেল। ক্যালসিয়াম কি করে বার করলাম? 2 8 8 2, লাস্টে 2 আছে। ক্লোরিন কি করে বার করলাম? 2 8 7, তাই তো 17 হয় তো, তার মানে লাস্টে 7 আছে, তাহলে 8 - 7 করলাম, কত হয়ে গেল বল? 1 হয়ে গেল। শুধুমাত্র ক্লোরিনটাই ধরছি আমি, কিন্তু নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ সমেত ধরছি না, আমি তোকে জাস্ট এগুলো দেখিয়ে দিচ্ছি। তুই ডিরেক্ট নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ যদি মাথার উপরে থাকে, তোকে কিছু তো করতেই হচ্ছে না, তুই দেখছিস দুটো পজিটিভ চার্জ মানে যোজ্যতা 2, একটা নেগেটিভ চার্জ মানে যোজ্যতা 1, এইভাবেও তুই করতে পারিস, ঠিক আছে? অথবা তুই ডিরেক্ট এলিমেন্ট ধরেও করতে পারিস, যে আমি ক্যালসিয়াম লিখলাম, ক্লোরিন লিখলাম, এখান থেকে 2 8 8 2 হয়, এখান থেকে 2 8 7 হয়, তার মানে লাস্টে 2 আছে বলে যোজ্যতা 2 হবে, লাস্টে 7 আছে বলে যোজ্যতা দাদা বলেছে 8 - 7 করে দাও, 1 বেরিয়ে যাবে। তো এইভাবে তুই করতে পারিস, ঠিক আছে? ওকে, নেক্সট। অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করলাম। অ্যামোনিয়াম সালফেট মানে, প্রথমে বল সালফেট মানে কি? SO4 2-, আর অ্যামোনিয়াম মানে কি? NH4+। মাথার উপরে +1 চার্জ মানে যোজ্যতা 1, -2 চার্জ মানে যোজ্যতা 2, তাহলে বল সংকেত কি হবে? NH4 হোল টুয়াইস SO4, বল একদম তাই, NH4 হোল টুয়াইস SO4, একদম পরিষ্কার। অ্যামোনিয়াম সালফেট কার সাথে বিক্রিয়া করতে বলেছে? কস্টিক সোডা মানে NaOH। বল বিক্রিয়া করে কি হবে? তুইও জানিস আমিও জানি যে এর পজিটিভ পার্টের সঙ্গে এর নেগেটিভ পার্টের রিয়াকশন হয়। তাহলে সোডিয়াম যার যোজ্যতা 1, SO4 2- যার যোজ্যতা 2, তাহলে সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি Na1 SO4 2 - 2, তাহলে যখনই ক্রস হবে তাহলে সোডিয়াম সালফেট Na2SO4, ব্র্যাকেট দেওয়ারও প্রয়োজন নেই, Na2SO4, বল একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আর তারপর এই যে অ্যামোনিয়াম পার্টটা রয়েছে, তোরাও জানিস অ্যামোনিয়াম পার্ট থাকলো মানে সেটা ভেঙে অ্যামোনিয়া তৈরি করবেই, হাইড্রোজেন বেরোবে, ওইটার সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করবে, বল একদম পরিষ্কার। ব্যালেন্স করে জাস্ট নিচে কমেন্ট কর, প্রত্যেকে ব্যালেন্স করে কমেন্ট করবে নিচে। মাধ্যমিক 2017 প্রশ্ন, বল একদম সোজা লাগছে। অ্যামোনিয়াম দেখবো, অ্যামোনিয়া তৈরি করবে, হাইড্রোজেন বেরোবে, ওইটার সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করবে। দেখ প্যাটার্ন আছে একটা, প্রত্যেকটা বিক্রিয়া লেখার একটা প্যাটার্ন রয়েছে ভাই, আর পজিটিভ নেগেটিভ পার্ট যুক্ত করে দিয়ে হয়ে গেল, গল্প শেষ। উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে এটা কিন্তু একটা অন্য ধরনের বিক্রিয়া, খুব সাবধান, দেখবি এখানটা একটা স্টার দেওয়া রয়েছে। উত্তপ্ত আয়রনের উপর থেকে যখন স্টিম চালনা করবি, এই যে H2O রয়েছে এটা কিন্তু ভেপারাইজ ফর্মে রয়েছে, স্টিম ফর্মে রয়েছে, তখন কিন্তু একটা অক্সাইড তৈরি হয় যেটা হচ্ছে Fe3O4, এর নাম ফেরোসো ফেরিক অক্সাইড। এর মধ্যে ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইডের একটা কম্বিনেশন থাকে, এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এই দেখ ফেরোসো ফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন, বেশিরভাগ প্রশ্ন তুই দেখতে পাচ্ছিস বিক্রিয়াটা বলে দেওয়া আছে, এবং এই প্রশ্নগুলো আমি বানাইনি, এগুলো বিভিন্ন বই থেকে নেওয়া হয়েছে। কিন্তু তোকে বিক্রিয়াটা লেখা শিখতে হবে, তুই ধরে না তোর কাছে লেখা নেই, তখন তুই কি করবি? বিক্রিয়াটা লেখা শিখতে হবে, যে যখনই আমাকে বলবে স্টিম আছে, সঙ্গে সঙ্গে আমি এই বিক্রিয়া লিখবো, এটা ফেরোসোফেরিক অক্সাইড হয়েছে। নেক্সট, এবার বেশি বড় প্রশ্ন দিয়ে দিয়েছে, দেখি এবার। জিঙ্ক অক্সাইডকে কার্বন সহযোগে উত্তপ্ত করলে, আমি করবোই না, এটা কি পদ্ধতি? এটা নিচে কমেন্ট করবি, আর তোরা এর উত্তরটা লিখবি, দরকার হলে পুরো অঙ্কটা সলভ করে উত্তর লিখবি, পুরো অঙ্কটা করে উত্তর লিখবি। দেখ পরেরটা, 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করা হয়েছে। ধাতব সোডিয়াম আছে, অতিরিক্ত পরিমাণ জলের সঙ্গে বিক্রিয়া করিয়ে দেওয়া হয়েছে। দাদা কি তৈরি হয়? আমি বললাম সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় রে, জলটাকে একটু ভেঙে নে না, OH, তাহলে H আলাদা পড়ে থাকলো, OH এর সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এই Hটা হাইড্রোজেন রূপে বেরিয়ে যাবে, গ্যাস হয়ে, ব্যাস গল্প শেষ। টেকনিক ভাই, টেকনিক। নেক্সট, কার্বনকে অতিরিক্ত পরিমাণ অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, প্রথমের বিক্রিয়াটা কি লিখে দেবো? একদম নয়, তাও লিখে দিই, কার্বনের সাথে অক্সিজেন ডিরেক্ট জুড়ে কার্বন ডাই অক্সাইড, এর থেকে বেশি কিছু নয়। চল সেকেন্ড হাফ দেখ, সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপাদনের জন্য কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। তার মানে মেন এখানে যেটার জন্য প্রশ্নটা দেওয়া, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে CaCO3 সঙ্গে HCl এর রিয়াকশন। দেখ এবার এতগুলো বিক্রিয়া লেখার পর তুই চোখের সামনে না একটুখানি দেখতে শুরু করেছিস,
তুই এবার এই বিক্রিয়াটাকে দেখে অবজার্ভ করতে পারছিস যে এটা কিভাবে যাবে, এবং এতগুলো বিক্রিয়া লেখার পর ফাইনালি তুই বিক্রিয়া লিখতে শিখে গেছিস। আমি দাবি করে বলতে পারি তোর মনের মধ্যে তুই এখন বিক্রিয়াটা তৈরি করে নিয়েছিস। ক্যালসিয়াম আছে যোজ্যতা 2, ক্লোরিন আছে যোজ্যতা 1, হয়ে গেল ক্যালসিয়াম ক্লোরাইড। আর CO3 রয়েছে, কার্বন ডাই অক্সাইড অক্সিজেনে ভাঙ, তাহলে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, বল জল। একদম ক্লিয়ার? আরে বলে দে রে, একদম ক্লিয়ার, একদম পরিষ্কার। আচ্ছা আরেকটা কথা বলে দিই, যদি কেউ চাস ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হতে, যদি কেউ চাস অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল আর ধামাকা ব্যাচ একসাথে ফলো করে মাধ্যমিক ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দিতে, 100 বন্যা তো হবেই, আর সেই বন্যায় যার 60 পাওয়ার কথা ছিল সে 80 পাবে, যার 70 পাওয়ার কথা ছিল সে 90 পাবে, যার 75 পাওয়ার কথা ছিল সে 95 পাবে, আর যে ভাবছিল যা হোক করে 80 পাবো সে 100 পেয়ে যেতে পারে, গ্যারেন্টি আমার। শুধু যা করাবো করতে থাকবি, তার বাইরে কিচ্ছু লাগে না। ধামাকা ব্যাচে ভর্তির পুরো পদ্ধতি এই যে এই ভিডিওর কমেন্ট সেকশন, যদি কমেন্ট সেকশনে পিন কমেন্টে না পাস তাহলে ডেসক্রিপশন সেকশন, এই ভিডিও যে টাইটেলটা লেখা রয়েছে পাশে দেখবি মোর থাকবে, ক্লিক করবি ডেসক্রিপশন সেকশন, তার মধ্যে থাকবে। প্রথমেই কমেন্ট সেকশন চেক করবি, ওখানেই থাকতে পারবে। প্রথমে পুরো ভর্তি কি করে হতে হয় তার একটা ভিডিও করে দিয়েছি আমি, ভর্তির পদ্ধতি বলে ভিডিও দেওয়া আছে। আমাদের টেস্টার মাধ্যমিকের গেম প্ল্যানের ভিডিও একদম শুরুতে দেওয়া থাকবে, তারও শেষের দিকে পুরো ভর্তির পদ্ধতি একদম ধরে ধরে বলে দেওয়া আছে। আমাদের ব্যাচের ক্লাস দুদিন করে হয়, একটা বুধবার সন্ধ্যে 7:30, একটা রবিবার দুপুর 4টে, এই দুটো দিনেই ক্লাস হচ্ছে এবং লাইভ ক্লাস হচ্ছে। লাইভ ক্লাস যদি কেউ করতে না পারে তার রেকর্ডেড ভার্সনও সে পাবে, অ্যাপের মধ্যেই পাবে, যখন খুশি দেখতে পারবে। হয়েছে? আর ভর্তির জন্য ফিস কত? ওয়ান টাইম পে করতে হয় 799 টাকা, একবারই পে করতে হয়, পুরো মাধ্যমিক অবধি হয়ে যাবে। ধামাকা ব্যাচ টেস্টার মাধ্যমিকের ব্যাচ কিছুদিন আগেই শুরু হয়েছে, এখনো পর্যন্ত 2টো ক্লাস হয়েছে। আর আগের ফাউন্ডেশন ব্যাচটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, যেই ব্যাচটাতে পড়ে কাঁপিয়ে দিয়েছে ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে। এবারে টেস্টার মাধ্যমিকে ধামাকা ব্যাচ শুরু হয়ে গেছে, আর আগের বছরে ধামাকা ব্যাচ থেকে কি হয়েছিল সে সবাই জানে, এই বছর আরো ভয়ঙ্কর হবে। আর এই রাখির জন্য এই 2টো দিন, আমি জানি না এরপরে তোরা ভিডিওটা দেখছিস যখন তখন থাকবে কিনা, এই 2টো দিন 27 আর 28 তারিখে আমাদের একটা 150 টাকার কুপন দেওয়া রয়েছে, এবং সেখানে তোরা পুরো ব্যাচটাকে 649 ওয়ান টাইম পে করলেই পুরোটা পেয়ে যাচ্ছিস। আমি এটাকে খুব জোর, আমি অনেক জানি অনেকে এই ভিডিওটা পরে দেখছিস, আমি এটাকে 31 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করে দিচ্ছি, 31 অগস্ট পর্যন্ত এক্সটেন্ড করলাম। 31 অগস্টের মধ্যে তোরা এই 150 টাকার কুপনটা পাবি। কেন এটাকে এক্সটেন্ড করছি? কারণ এরপরে আবার কুপন দুর্গাপুজোর সময় আসবে, মধ্যিখানে আর কোনো কুপন থাকবে না। যদিও যারা পারবি, আমার মতে যদি এই ভিডিওটা তারপরেও দেখে দেখিস যখন কুপন নেই, 799 এক টাইমই পে করতে হবে। যদি মনে হয় যে পারবি তাহলে অবশ্যই পে করে অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলে ধামাকা ব্যাচ একসাথে রাখ, তোরা কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর এরপরে কিন্তু 31 তারিখের পর আবার দুর্গাপুজোর সময় কুপন আসবে, ষষ্ঠী সপ্তমী, সপ্তমী দুদিন, তারপর অষ্টমী নবমী দশমী, ঠিক আছে? চলো। আচ্ছা, বাণিজ্যিক জিঙ্কে 35% বিশুদ্ধ জিঙ্ক আছে। এই বিশুদ্ধ অবিশুদ্ধ জিঙ্কের যে প্রশ্নগুলো আছে না, সেইগুলোরও পুরো সমাধান দেখবি আমাদের যে রাসায়নিক গণনার ওয়ান শটটা দিয়েছিলাম, অথবা ব্যাচে যা করিয়েছিলাম সব করিয়ে দিয়েছি। বিক্রিয়াটা লিখতে একটু শেখাই। 50 গ্রাম জিঙ্কের সঙ্গে অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয়েছে। তার মানে দাদা জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার প্রশ্ন দিয়েছে, তাই তো? আমি বললাম একদম। কি তৈরি হবে বলো? আমি বলছি দেখ, এই জিঙ্কটা তো একটা ধাতু, ধাতু মানে পজিটিভ, তার সঙ্গে যুক্ত হবে নেগেটিভ। জিঙ্কের যোজ্যতা 2 আর SO4 এর যোজ্যতাও 2, SO4 2- যেহেতু, তাহলে তৈরি হয়ে গেল জিঙ্ক সালফেট। আর তার সাথে এই হাইড্রোজেনটা চুপচাপ বেরিয়ে গেল, পাশে গিয়ে বসে পড়ল, শেষ। বলেছে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে, এটার নাম পটাশিয়াম ক্লোরেট, ClO3- থাকে, K+ থাকে, উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। তাহলে প্রথম বিক্রিয়াটা একটু লিখে দেখেন। পটাশিয়াম ক্লোরেট যেটা রয়েছে KClO3, যখনই সেটাকে উত্তপ্ত করবি এখান থেকে তৈরি হয় KCl মানে পটাশিয়াম ক্লোরাইড। দেখ এই অক্সিজেনটা, এটা তো ভিতরে তো অক্সিজেন ট্র্যাপ অবস্থাতে থাকবে, উত্তপ্ত করলে অক্সিজেনটা বেরিয়ে যাবে, এবং পড়ে থাকবে কি শুধুমাত্র KCl মানে K+ এবং Cl- মানে পটাশিয়াম ক্লোরাইড, এবং তার সাথে অক্সিজেন আলাদা করে তৈরি হবে, ফিনিশ। তা পেতে হলে কত গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করতে হবে? এখন দাদা পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে আবার কি হয়? আমি বলছি, এটাকে যখন উত্তপ্ত করবি এখান থেকে একটা পদার্থ তৈরি হয় যার নাম হচ্ছে KNO2।
মানে দাদা এটা এরকম ভাবে ভেঙে যায়, KNO2 এবং তার সাথে একটা অক্সিজেন পাওয়া যায়, রাইট? আমি বললাম একদম। এই KNO2টাকে কি বলে না পটাশিয়াম নাইট্রাইট বলে। এইটাকে ভাঙলে K প্লাস আর NO3 মাইনাস পাওয়া যায়। NO3 মাইনাসটা হচ্ছে নাইট্রেট। এইটাকে ভাঙলে K প্লাস আর NO2 মাইনাস পাওয়া যায়। NO2 মাইনাসটা হচ্ছে নাইট্রাইট। আর শুধু তো ও লেখা যাবে না, তাহলে কি লিখতে হবে? O2। বাকিটা ব্যালেন্সে মেকআপ করবো, ব্যালেন্স করে তো তুই নিচে লিখছিস। গল্প শেষ। ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া একটুখানি নিচে লিখতো দেখি। নেক্সট, সোডিয়াম বাইকার্বনেট। বাই কেন? কারণ এখানে একটা H রয়েছে, এটাকে অনেকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলে। তার সঙ্গে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া করতে বলেছে CH3COOH এর, তাহলে করে দেখাই। CH3COOH আছে প্লাস সোডিয়াম বাইকার্বনেট আছে। যখনই বিক্রিয়া করছিস মনে রাখবি, এটা তোদেরকে জৈব রসায়নের শেষের দিকেও শেখাবো এই বিক্রিয়াটা করা। সোডিয়ামের না খুব হিংসা, বলবে আমি সবসময় অক্সিজেনের সাথে বসবো রে, এই হাইড্রোজেন তুই বেরো এখান থেকে, কারণ আমি বেশি ইলেকট্রোপজিটিভ, আমি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে বসবো, হাইড্রোজেন কেন বসবে? তাহলে হাইড্রোজেনকে বার করে তার জায়গাতে বসে পড়ে CH3COONA। এটা জৈব রসায়নের মধ্যেও শেখাবো। তার সাথে এই যে কার্বনেট আছে, তোদেরকে বারবার করে বলি কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনে ভেঙে ফেল, তাহলে এখান থেকে দাদা কার্বন ডাই অক্সাইডও তৈরি হলো। আর হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা অক্সিজেন, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, জল ছাড়া আর কি হবে? একদম পরিষ্কার, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। নেক্সট, পটাশিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? বল, এটা কি তুই লিখতে পারবি না? পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে এবং তার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া আছে, নিচে কমেন্ট করতে দেখি প্রত্যেকে। নেক্সট, এবং আমি তোকে বলছি তুই যেই এই মাত্র এগুলো সব শিখে ফেললি না, যখন 11 কেমিস্ট্রি পড়বি তখনও তুই দেখতে পাবি যে এর ফল কি। তুই যদি এই বিক্রিয়াগুলো লেখা শিখে যাচ্ছিস, 11 কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারেই বুঝতে পারবি এর ফলটা। চল তখন দেখাবো যে বেস ক্লিয়ার করার একটা আলাদাই সুবিধা থাকে। বলেছে কিউপ্রিক অক্সাইড। আচ্ছা দাদা কিউপ্রিক মানে দেখ, কপারের দুটো যোজ্যতা হয়, একটা হচ্ছে কপারের যোজ্যতা যদি 1 হয়, মানে যদি Cu+ থাকে ওটাকে কিউপ্রাস বলে, আর যদি 2 হয় মানে Cu2+ থাকে সেটাকে কিউপ্রিক বলে। যেমন আয়রনের ক্ষেত্রে যদি 2+ হয় সেটাকে বলে ফেরাস, আর যদি 3+ হয় সেটাকে বলে ফেরিক। এরকমই দেখা যায় আরেকজনের নাম বলতো। ঠিক ধরেছিস, বুঝতে পারছি, নিচে কমেন্ট কর। কিউপ্রিক অক্সাইড আছে, তার মানে দাদা কিউপ্রিক মানে কপারের যোজ্যতা 2 আছে, অক্সাইড মানে O2- আছে, মানে 2 যোজ্যতা, যদি দুটোরই 2 থাকে তার মানে CuO হয়ে যাবে। গল্প শেষ। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাতে বলেছে, হাইড্রোজেন দ্বারা বিজারিত করতে বলেছে। আরে যদি বিজারিতই করতে হয়, অক্সিজেনটা যদি বেরিয়ে যায় তবেই না বিজারিত হবে। তাহলে অক্সিজেন বেরিয়ে গেলে শুধু কপার পড়ে থাকবে, তাহলেই বিজারিত হয়ে গেল, অক্সিজেন বেরিয়ে গেল। আর এই অক্সিজেনটা কার সাথে যুক্ত হবে? আরে যে বিজারণ করলো তার তো নিজের জারণ হবে, তার মানে সেই জলে কনভার্ট হয়ে যাবে, অক্সিজেন যুক্ত হয়ে শেষ। গল্প শেষ। এই হয়ে গেছে সবকটা বিক্রিয়া, সব বিক্রিয়া ডান। একটা আলাদাই কনফিডেন্স পাচ্ছিস নিজের মধ্যে এখন, আমি এইটুকু জানি। এবং এবার রাসায়নিক গণনার অঙ্ক আমাদের এখানে ওয়ান শট দেখবি, নিচে ওয়ান শট ফোল্ডারের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে ওয়ান শটটা দেখতে পারিস। যদি ব্যাচের মধ্যে থাকিস ধামাকা ব্যাচে, তাহলে ফাউন্ডেশন ব্যাচের যে ক্লাসগুলো তুই এখন পাচ্ছিস ওখান থেকে তুই দেখতে পারিস, অথবা ধামাকা ব্যাচে তো এরপরে আবার ক্লাস করানোই হবে, তো সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। বিগ ব্যাং 10 কিছুদিনের মধ্যে দেবো, তুই সেখান থেকেও দেখতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর অনেকে বলছিস দাদা ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো বেশি দিন রাখো, দরকার হবে না। ধামাকা ব্যাচে যা করাচ্ছি ধামাকা ব্যাচে তুই শুধু ব্লাইন্ডলি ফলো কর রে ভাই, তোরা কিচ্ছু দরকার হবে না, আমি তোকে কথা দিচ্ছি। তোরা তো দেখেছিস একটা চ্যাপ্টার তো শেষ করলাম, কি লেভেলে করিয়েছি তুই বুঝতে পারছিস তো? প্রথমে পুরো টপ টু বটম করিয়ে দিলাম, যা ছিল হুবহু সব করিয়ে দিলাম, তারপরে পুরো টেস্ট পেপারকে ঘেটে ওখান থেকে যা প্রশ্ন এসেছিল, মাধ্যমিক বিভাগীয় যা প্রশ্ন এসেছিল সব করিয়ে দিলাম। এবারে আলোরও তাই হবে, চলতরিতেরও তাই হবে, জৈব রসায়নেরও তাই হবে, গ্যাসের আচরণেরও তাই হবে। যে অঙ্কের চ্যাপ্টার গুলো আছে অঙ্কগুলোকে একদম গোড়া থেকে শেখাবো রে, কিচ্ছু বাদ যাবে না। তুই শুধু বিশ্বাস কর, অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেল আর ধামাকা ব্যাচকে একসাথে নিয়ে চল। আর একটা কথা বলি, আমি এটা
আগের ভিডিওটাতেও বলেছিলাম, কিন্তু এটা বলাটা উচিত না, তাও বলে রাখছি। অনেকের হয়তো ফাইন্যান্সিয়াল একটা বিষয় থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, যদিও সবার কথা ভেবেই এগুলো ওয়ান টাইম ফিস রাখা হয়। অনেকে ধর 799 টাকা পে করেছিস, তো যখন এরপরে 11 ব্যাচের মধ্যে অ্যাডমিশন করবি আমাদের, সেখানে তুই দেখতে পাবি একটা 200 টাকার অফ পেয়ে যাবি তুই। বাকিরা যে ফিস পে করবে তুই তার থেকে একটা 200 টাকার কুপন অফ পাবি। এখন যারা ফাউন্ডেশন থেকে ধামাকাতে ভর্তি হয়েছে তারাও 200 টাকার কুপনটা পেয়েছে। ওটা একটা প্রাইভেট কুপন থাকে, ব্যাচ টু ব্যাচ ট্রান্সফারের সময় পাওয়া যায় ওটা। তোরাও যখন 11 ব্যাচে ভর্তি হবি তোরাও দেখবি 200 টাকার কুপন পাচ্ছিস। যারা 649 ভর্তি হয়েছে তারাও পাবে। যারা তুই ধামাকা ব্যাচের মধ্যে আছিস মানে তুই 200 টাকার কুপন পাবি যখন 11 ব্যাচের মধ্যে ভর্তি হবি। ঠিক আছে, ব্যাস আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, পড়তে থাক, অ্যাডভেঞ্চার একাডেমিকে ভরসা কর। বাকিটা তুই পরীক্ষার হল থেকে বেরিয়ে বুঝতে পারবি, সেদিন বলতে বাধ্য হবি ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। আজকের মতো এখানেই। জয় ধামাকা।